নমস্কার, আমি ব্রতশুভ্র সাহা, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি আজ ক্লাস 10-এর ইংলিশ পড়াবো। আমাদের আজকের গল্প দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এর আগের দুদিন আমি এই পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পের ইউনিট 1 এবং ইউনিট 2 পড়িয়েছিলাম। আজকে আমরা ইউনিট 3 পড়ব। তো ইউনিট 3 শুরু করার আগে আমি ইউনিট 1 এবং ইউনিট 2-তে যা হয়েছিল সেই ঘটনাটা একটু বলে দিই, তাহলে যারা আগে দুটো ক্লাস মিস করে গেছে তাদের বুঝতে সুবিধা হবে। ইউনিট 1-এ আমরা দেখলাম আমাদের গল্পের যিনি লেখিকা নয়নতারা সেহগল, তিনি বললেন যে 1948 সালের 30শে জানুয়ারি সন্ধেবেলা তিনি একটি আর্জেন্ট টেলিফোন কল রিসিভ করলেন। তাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হয়েছে, কারণ প্রেয়ার মিটিংয়ে যাওয়ার পথে গান্ধীজিকে কেউ গুলি করে হত্যা করেছে। এই খবর শুনে লেখিকার সারা দেহ অবশ হয়ে গেল। তিনি বিড়লা হাউসে যখন পৌঁছলেন, দেখলেন বিড়লা হাউসের চারপাশে প্রচুর মানুষ জমা হয়েছে, আর গান্ধীজির দেহের চারপাশে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা জমা হয়েছে। সেখানে অদ্ভুত একটা নিস্তব্ধতা বিরাজ করছে। এর কিছু পরে সেখানে ভীষণ কোলাহলের সৃষ্টি হলো। ওই বাইরে যে জনতা দাঁড়িয়েছিল তারা দরজা ভেঙে বিড়লা হাউসে প্রবেশ করার চেষ্টা করল, কারণ প্রত্যেকের ইচ্ছে যে গান্ধীজিকে শেষবারের মতো দেখতে। এই উত্তেজিত জনতা শান্ত হলো যখন ঘোষণা করা হলো যে প্রত্যেককে গান্ধীজিকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হবে। লেখিকা এবং ওখানে উপস্থিত সকলে, তাদের মনে তখন একটাই প্রশ্ন জেগে উঠেছে, গান্ধীজি তো চলে গেলেন, বাপু তো চলে গেলেন, এবার আমাদের কি হবে? এবং লেখিকা শুনতে পেলেন রেডিওতে ব্রডকাস্ট করা হচ্ছে যে ভারতবাসী, তোমাদের প্রিয় বাপু আর নেই। এই দিয়ে আমাদের ইউনিট 1 শেষ হয়েছিল। ইউনিট 2-তে আমরা দেখতে পেলাম যে গান্ধীজির শেষ কৃত্য বা অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠিত হবে গান্ধীজি যেদিন মারা গেছেন তার পরের দিন। সেই শেষকৃত্যের যে মিছিল, শেষ যাত্রার যে মিছিল, সেই মিছিল শুরু হওয়ার অনেক আগে থেকে প্রচুর মানুষজন রাস্তার দুধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবং পদ্মাসী, যিনি মিসেস নাইডুর ডটার, তিনি ঘোষণা করলেন, তিনি বললেন, সবার মনের কথাটা বললেন যে আমরা সবাই হাঁটব, অর্থাৎ ওই শেষ যাত্রায় ওনারা সবাই পায়ে হেঁটে যাবেন। এবার লেখিকা যখন ওই মিছিলে হাঁটছেন, প্রচণ্ড ভিড়, সেই ভিড়ে হাঁটা খুবই কঠিন হয়ে উঠেছে। সেখানে হাঁটতে হাঁটতে লেখিকা উপলব্ধি করলেন যে এই যে মিছিল চলেছে, এই যে শেষ যাত্রার মিছিল, সেটা শুধুমাত্র গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিল, ব্যাপারটা এত সামান্য নয়, এর থেকে অনেক গভীর তাৎপর্য রয়েছে তাদের এই মিছিলে হেঁটে যাওয়ার। তারা অনুভব করলেন যে যে গান্ধীজির সঙ্গে তারা শেষ কয়েক বছর বিস্তীর্ণ ভারতের বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে হেঁটে গেছেন, বিভিন্ন আন্দোলনের সূত্রে, বিভিন্ন মানুষকে সাহায্য করার জন্য, সেই গান্ধীজির সঙ্গে এটাই তাদের শেষ সুযোগ হাঁটার। এরপর তারা এই সুযোগটা আর পাবেন না। আর লেখিকা আরো উপলব্ধি করলেন যে গান্ধীজির মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল, কি, যা কিছু সাধারণ কমন প্লেস, সেই সাধারণ জিনিসগুলোকে গান্ধীজি অসাধারণত্বে পৌঁছে দিতে পারতেন। তার মধ্যে একটা আনন্দদায়ক প্রচেষ্টা ভরে দিতে পারতেন। তো এই সব কিছু উপলব্ধি করতে করতে লেখিকা মিছিলে হাঁটছিলেন। এবার আমাদের আজকের ইউনিট 3 আমি পড়ছি, সাথে মানেগুলো লিখবো এবং তোমরা সেই মানেগুলো নোট ডাউন করবে। Some days after the funeral, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়ে গেছে, তার কদিন পরে a special train, একটা
বিশেষ ট্রেন টুক গান্ধীজি's ashes to এলাহাবাদ। গান্ধীজি যে অ্যাশ মানে হচ্ছে ছাই, কিন্তু এখানে অ্যাশ শব্দটার অর্থ হচ্ছে চিতাভস্য। তোমরা দেখবে হিন্দু ধর্মে দাহ করার পর সেই চিতাভস্যটাকে একটা কলসিতে সংরক্ষিত করা হয় এবং সেটাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এটাকে একটা পবিত্র জিনিস বলে মনে করা হয় হিন্দু ধর্মে। তো গান্ধীজির যে চিতাভস্যটা সেটাকে একটা বিশেষ ট্রেনে করে নিয়ে যাওয়া হলো এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। ডেক, এই ডেক শব্দটা আমরা একটু জানবো। ডেক শব্দের অর্থ হচ্ছে সজ্জিত করা, সাজানো, অর্থাৎ ডেকোরেটেড। তাহলে ফুল দিয়ে গান্ধীজির কে যে ট্রেনটা করে নিয়ে যাওয়া হচ্ছে, গান্ধীজির চিতাভস্যকে যে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে তার যে কম্পার্টমেন্টটা, সেই কম্পার্টমেন্টটাকে সাজানো হয়েছে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। যে মানুষজন ওই চিতাভস্য নিয়ে যাচ্ছেন ট্রেনে করে, তারা স্যাং ভজনস, বিভিন্ন ভজন গাইছেন। ভজন হচ্ছে এক ধরনের গান, এটা একটা ডিভোশনাল সং বলা চলে, ভক্তিমূলক বা এই ধরনের গান। তো গান্ধীজি ভীষণ ভজন শুনতে পছন্দ করতেন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, বিষ্ণু দিগম্বর পলস্করের লেখায় যে ভজন, এটা গান্ধীজির অন্যতম প্রিয় গান ছিল। তো গান্ধীজি যখন বিভিন্ন আন্দোলনের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন পায়ে হেঁটে সঙ্গীদের নিয়ে, তখন তারা কিন্তু এই ধরনের ভজনগুলো গাইতে গাইতেই যেতেন। তো সেই চিতাভস্যকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন মানুষজন ট্রেনে বসে ভজন গাইছেন। পিপল ডিড নট উইপ এনি মোর। উইপ শব্দের অর্থটা আমি আগের দিন বলেছিলাম। উইপ মানে হচ্ছে কান্না করা, CRY, ক্রাই। তো পিপল ডিড নট উইপ এনি মোর, আগের দিন আমরা দেখেছিলাম যে গান্ধীজি মারা গেছেন বা গান্ধীজিকে যখন দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে তখন মানুষজন কাঁদছে, কিন্তু এখন আর মানুষজন কাঁদছে না। কেন কাঁদছে না? ফর they could feel Gandhiji's presence amid the flowers and the songs. অর্থাৎ ওই যে ফুলে সজ্জিত করা হয়েছে কম্পার্টমেন্টটাকে, ওই যে ভজনগুলো গাওয়া হচ্ছে, এই ফুলের মধ্যে, এই ভজনের মধ্যেই গান্ধীজির উপস্থিতি প্রত্যেকে অনুভব করতে পারছে। অর্থাৎ যেন গান্ধীজি মারা গিয়েও মারা যাননি, বেঁচে আছেন এই গানের মধ্যে, এই ফুলের মধ্যে। তাই মানুষজন আর কাঁদছে না। অ্যাট এভরি স্টেশন, ওই ট্রেনটা, যে স্পেশাল ট্রেনটা চিতাভস্য নিয়ে যাচ্ছে, যে যে স্টেশনে গিয়ে সেই ট্রেনটা থামছে, অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। সরোফুল, এর আগের দিন আমি বলেছিলাম সরোফুল শব্দটার অর্থ হচ্ছে শোকার্ত, শোকগ্রস্ত, অর্থাৎ গ্রিভিং বা মোর্নিং পিপল। তো প্রচুর জনগণ আসছেন প্ল্যাটফর্মে এবং সেই প্রত্যেক জনগণ ভীষণ শোকার্ত, তারা ভিড় করছেন প্রত্যেকটা স্টেশনে। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, এইভাবে গানের মধ্য দিয়ে এবং প্রার্থনা, প্রেয়ার মানে প্রার্থনা, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ। ওই ট্রেনটা এলাহাবাদে পৌঁছে গেল। রিচ মানে এখানে হচ্ছে পৌঁছানো, REACH, রিচ মানে পৌঁছানো। দ্য অ্যাশেস ওয়ার ইমার্স ইন দ্য গ্যাঞ্জেস। ইমার্স শব্দের অর্থ হচ্ছে বিসর্জন দেওয়া। ডিপ or submerge in a liquid. লিকুইড মানে তরল। ডিপ শব্দের দুটো অর্থ হয়, DEEP, ডিপ যদি হতো তাহলে হতো গভীর, কিন্তু DIP, ডিপ মানে কোনো কিছুকে ডোবানো। তো ডিপ অর সাবমার্জ ইন এ লিকুইড মানে তরলে যদি আমরা কোনো কিছুকে ডোবাই, অর্থাৎ বিসর্জন দেওয়া, সেটা হচ্ছে ইমার্স। তো ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদীতে, এলাহাবাদে গঙ্গা নদীতে
গান্ধীজির চিতাভস্মটাকে বিসর্জন দেওয়া হলো। ওয়ার আ হিউজ ক্রাউড, যেখানে একটা বিশাল জনগণের ভিড়। হিউজ, হিউজ শব্দের অর্থ হচ্ছে বিশাল, লার্জ। হিউজের অপোজিট ওয়ার্ডটা আমি একটু বলে রাখি, এটা ভবিষ্যতে তোমাদের অন্য কোথাও কাজে লাগতে পারে। হিউজের অপোজিট হচ্ছে টাইনি। Where a huge crowd had gathered at the bank. ব্যাংক, BNK, ব্যাংক আমরা জানি একটা হয় ব্যাংক যেখানে টাকা রাখা হয়, কিন্তু ব্যাংক শব্দের আর একটা মানে আছে যেটা হচ্ছে উপত্যকা বা নদীর তীর। তো নদীর তীরে একটা বিশাল জনগণ জমা হয়েছিল, সেখানে তাদের সামনে গান্ধীজির চিতাভস্মটাকে গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হলো। Afterwards, we all went back to Delhi. এরপরে আমরা সকলেই দিল্লিতে ফিরে আসলাম। এইবার লেখিকা দিল্লিতে ফিরে আসার পরে কি হলো সেটা বলছেন। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। অ্যাট সি শব্দটা একটা ইডিয়ম বা ফ্রেজ। সি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, কিন্তু অ্যাট সি শব্দটির অর্থ হচ্ছে কনফিউজড হয়ে যাওয়া, অর্থাৎ একটা এমন একটা সিচুয়েশনে পড়ে যাওয়া যেখানে কোনো ডিসিশন না নিতে পারা বা কি সঠিক কি ভুল কি করা উচিত এই ধরনের ভাবনা চিন্তা যখন আমরা করতে পারি না, তখন সেই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাট সি। তো লেখিকা সেটাই বলছেন যে দিল্লিতে পৌঁছে আমি ভীষণ কনফিউজড হয়ে গেলাম। মনে হলো যেন আমি চিন্তা ভাবনা করার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। I had not directly worked with গান্ধীজি। লেখিকা বলছেন আমি তো গান্ধীজির সঙ্গে কখনো সরাসরি কোনো আন্দোলনের সময় হাঁটিনি তার সঙ্গে। গন টু প্রিজন অ্যাট হিজ কল, বা গান্ধীজির কোনো আহ্বানে সাড়া দিয়ে যে আমি জেলে গিয়েছি তাও নয়। or made any sacrifice for my country. স্যাক্রিফাইস মানে আত্মবলিদান দেওয়া। দেশের জন্য যে বড় কোনো আত্মবলিদান আমাকে দিতে হয়েছে তাও নয়। এই কোনো ঘটনায় কিন্তু লেখিকা করেননি। গান্ধীজির সাথে কোনো আন্দোলনের সময় ডিরেক্ট হেঁটেছেন তা নয়, গান্ধীজির ডাকে জেলে গেছেন তা নয়। তাও তিনি কেন নিজেকে অ্যাট সি এরকম একটা সিচুয়েশনে নিজেকে ফিল করছেন, তার কারণ কি বলছেন লেখিকা? মাই সিস্টার্স অ্যান্ড আই, লেখিকা বলছেন আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, আমরা তো তখন খুব ছোট ইয়াং, তো আমার মতো যারা, আমাদের মতো যারা ছোট ছোট ছেলে মেয়েরা ছিল তারা হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স। লুক শব্দের অর্থ হচ্ছে দেখা বা তাকানো, অনলুকার মানে যে দেখছে। আই উইটনেস, প্রত্যক্ষদর্শী। অর্থাৎ লেখিকা বলছেন গান্ধীজি তার অনুগামীদেরকে নিয়ে যে স্বাধীনতার জন্য যে আন্দোলনগুলো করতেন বা সমাজ সংস্কারের জন্য যে আন্দোলনগুলো করতেন সেগুলোর আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম, সেগুলো আমরা দেখতাম। কারণ আমরা ছোট ছিলাম, তাই আমাদেরকে ওই আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার সুযোগ তখনও আমরা পাইনি, কিন্তু আমরা দূর থেকে এগুলো দেখেছি। মিয়ারলি শব্দটার অর্থ আগের দিন আমি বলেছিলাম, মিয়ারলি মানে কেবলমাত্র, অনলি। তো আমরা শুধুমাত্র প্রত্যক্ষদর্শী ছিলাম ঘটনাগুলোর, বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তা সত্ত্বেও আমি ভীষণ অসহায় হয়ে পড়লাম, ভীষণ বিভ্রান্ত হয়ে পড়লাম। আই ফেল্ট, আমি উপলব্ধি করলাম, ফেল্ট কথাটা এলো ফিল থেকে। ফিল মানে আমরা জানি অনুভব করা, উপলব্ধি করা, তারই পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ, গ্রো থেকে শব্দটা এসেছে গ্রোন। গ্রো মানে গ্রো এর দুটো শব্দ অর্থ হয়। গ্রো এর একটা শব্দ অর্থ হচ্ছে জন্মানো, গ্রো এর আর একটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো লেখিকা বলছেন আই ফেল্ট, আমি অনুভব করলাম, আমার মনে হতে লাগলো
আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়েছিলাম। উইদিন আ ম্যাজিক সার্কেল, একটা বৃত্তের মধ্যে বড় হয়েছি, যেই বৃত্তটা যেন ম্যাজিক বৃত্ত। অর্থাৎ গান্ধীজি যেন আমাদের চারপাশে বৃত্তাকারে আমাদেরকে সুরক্ষিত রাখতেন, বৃত্তাকারে আমাদেরকে আবৃত করে রাখতেন, আমরা সুরক্ষিত থাকতাম। সেই ম্যাজিক সার্কেলের মধ্যে আমি বড় হয়েছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুজির মৃত্যুর সঙ্গে সঙ্গে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমার মনে হলো যেন ওই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে। ভ্যানিশ শব্দের নিয়ারেস্ট মিনিং হবে ডিসঅ্যাপিয়ার্ড। লিভিং মি আনপ্রোটেক্টেড, আর এই যে ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেল, তার সাথে সাথে যেন আমি অসুরক্ষিত হয়ে পড়লাম। অর্থাৎ আমি যেন বিপদে পড়ে যেতে পারি। গান্ধীজি ছিলেন, ম্যাজিক সার্কেল ছিল আমাদের চারপাশে, আমাদেরকে সুরক্ষিত রেখেছিল। ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেছে গান্ধীজির মৃত্যুর সাথে সাথে, আমাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। প্রোটেক্ট, প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, প্রোটেকশন সুরক্ষা। এখানে আছে আনপ্রোটেক্টেড অর্থাৎ অসুরক্ষিত, এটা খুব ভালো শব্দ বলছি, ভালনারেবল, এটা নিয়ারেস্ট মিনিং অসুরক্ষিত। উইথ অ্যান এফার্ট, এফার্ট মানে শব্দ আমি আগের দিন বলেছিলাম প্রচেষ্টা, ইন্ডিফার। উইথ অ্যান এফার্ট আই রাউজড মাই সেলফ, রাউজ মানে জাগিয়ে তোলা, আমি নিজেকে জাগিয়ে তুললাম। মানে সবসময় যে মানুষকে ঘুম থেকেই জাগাতে হয় তা না, অনেক সময় মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়, তখন সেই হতাশাগ্রস্ত দশা থেকেও তাকে জাগিয়ে তুলতে হয়। তো লেখিকা এই ধরনের একটা হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে চলে গিয়েছিলেন, তো তিনি নিজেই চেষ্টা করে সেই হতাশাগ্রস্ত অবস্থা থেকে নিজেকে জাগিয়ে তুললেন। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে একটা প্রশ্ন করলাম। প্রশ্নটা কি? হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, গান্ধীজি যে এতদিন বেঁচে ছিলেন, তিনি কিসের জন্য বেঁচে ছিলেন? আর এখন যে তিনি প্রাণ দিলেন, সেটা কিসের জন্য? তার কি কোনো মানে নেই? তার এই লড়াই, তার এই আত্মবলিদান, তার কি কোনো তাৎপর্য নেই? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, আমি কেমন করে এত ইজিলি, এত সহজেই কারেজ, সাহসটাকে হারিয়ে ফেলছি। when he was no longer there, গান্ধীজি নেই আমাদের মাঝে, ঠিক কথা, কিন্তু তাই বলে আমরা এত সহজে কেন সাহস হারিয়ে ফেলছি? my values were not so weak, ভ্যালু, ভ্যালু শব্দের দুটো অর্থ হয়। এমনিতে ভ্যালু বলতে আমরা কোনো কিছুর মূল্য বুঝি, ওয়ার্থ, কিন্তু এখানে এই যে ভ্যালুস শব্দটা ব্যবহার করা হয়েছে, এটার অর্থ হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ নিয়ারেস্ট মিনিং বলতে গেলে বলতে হয় প্রিন্সিপাল। লেখিকা বলছেন আমাদের মূল্যবোধ এত দুর্বল নয়, এই মূল্যবোধ গান্ধীজির সংস্পর্শে থেকে, গান্ধীজিকে দেখেই তৈরি হয়েছে, সেটা তো এত দুর্বল নয়, তাহলে কেন আমরা এত সহজেই সাহস হারিয়ে ফেলব? মিলিয়নস অফ পিপল, মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, তাহলে মিলিয়নস অফ পিপল অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ, উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, অর্ডিনারি মানে সাধারণ, সাধারণ মানুষ হয়েই থেকে যেত, বাট ফর বাপু, বাপু যদি না আসতেন আমাদের মাঝে, তাহলে এই যে ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা সাধারণ মানুষ হয়েই থেকে যেত। তারা নিজেরা উপলব্ধি করতে পারতো না যে তাদের মধ্যে কি অসাধারণত্ব আছে, তাদের মধ্যে কত লড়াই করার ক্ষমতা আছে। গান্ধীজি, আমি আগের দিন বলেছিলাম প্রথম দিন,
যে 1915 সালে ভারতবর্ষে এসেছিলেন, তখন ভারতের বিভিন্ন জায়গায় স্বাধীনতা আন্দোলন চলছে, কিন্তু সেই স্বাধীনতা আন্দোলনগুলো বিক্ষিপ্ত। বাংলায় একরকম হচ্ছে, পাঞ্জাবে একরকম হচ্ছে, গুজরাটে একরকম হচ্ছে, কিন্তু সমগ্র ভারত জুড়ে যে একটা আন্দোলন, সেই আন্দোলনটা যে গড়ে উঠবে বা সেই আন্দোলনের যে কেউ নেতৃত্ব দেবে, এরকম তখনও পর্যন্ত কেউ ছিল না। কিন্তু গান্ধীজি আসার সাথে সাথে এবং তার আন্দোলনের হাত ধরেই মানুষজন অনুভব করতে পারলো যে আমরাও সাধারণ মানুষ নই, আমাদের মধ্যেও ক্ষমতা আছে যে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। He brought them out of indifference and awakened them to one another's suffering. He brought them out of indifference. খুব দামি কথা। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, অর্থাৎ একজন অন্যজনের প্রতি সমবেদনা বা সহানুভূতি না থাকা। তো আমাদের ভারতবর্ষ এত বড় দেশ, তার প্রচুর প্রদেশ, বিভিন্ন প্রদেশের মানুষের ভাষা আলাদা, পোশাক আলাদা, খাদ্য আলাদা, ফলে এক প্রদেশের মানুষের সাথে অন্য প্রদেশের মানুষের যে এই সহমর্মিতা বা সহানুভূতি, সমবেদনা, এই যে অনুভূতিগুলো, সেগুলো কিন্তু ছিল না। কিন্তু যখন সারা দেশব্যাপী স্বাধীনতা আন্দোলনটা শুরু হলো, তখন কিন্তু এক প্রদেশের মানুষ অন্য প্রদেশের মানুষের প্রতি এই সমবেদনা, সহমর্মিতা দেখানো শুরু করলো। তো এইটা সূত্রপাত হয়েছিল গান্ধীজির হাত ধরে। গান্ধীজি মানুষজনকে তাদের এই উদাসীনতা থেকে বার করে এনেছিলেন, অ্যান্ড অ্যাওয়েকেন মানে হচ্ছে জাগিয়ে তোলা, জাগিয়ে তুলেছিলেন একে অন্যের সাফারিং, অর্থাৎ যন্ত্রণা, দুর্দশা, অন্য প্রদেশের মানুষের যন্ত্রণা, অন্য প্রদেশের মানুষের দুর্দশার প্রতি মানুষকে জাগ্রত করেছিলেন। What if now বাপু is gone? বাপু আর নেই তো কি হয়েছে? We were still there. আমরা তো এখন আছি। নরেন্দ্র সেহগাল এবং তার মতো আরো যে লক্ষ লক্ষ ভারতবাসী যারা নিজেকে বাপুর সন্তান মনে করতেন, তারা বলছেন আমরা তো আছি, ইয়াং, আমরা ইয়াং, স্ট্রং, আমরা শক্তিশালী, and proud to bear his banner before us. এবং গান্ধীজি তার কাজকর্মের মধ্য দিয়ে যে ব্যানারটা আমাদের জন্য রেখে গেছেন, সেই ব্যানারটা আমরা গর্ব সহকারে আমাদের সামনে বহন করে নিয়ে যাব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু তার ভারতবর্ষ, অর্থাৎ যে ভারতবর্ষের স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন, সেই ভারতবর্ষ উড কন্টিনিউ টু লিভ, বেঁচে থাকবে। কিভাবে বেঁচে থাকবে? ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্য দিয়ে বেঁচে থাকবে। অর্থাৎ তার সন্তানরা যেন শপথ গ্রহণ করছে যে আমরা গান্ধীজি যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশকে, আমরা সেই রকম একটা ভারতবর্ষ গড়ে তোলার প্রচেষ্টা করে যাব। এর সাথেই আমাদের ইউনিট 3 শেষ হলো। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে আমরা দেখি যে সেগুলো আমরা সমাধান করতে পারি কিনা। প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। একটা সেন্টেন্স দেওয়া আছে, 4টে অল্টারনেটিভ আছে, অপশন আছে, আমাদেরকে সঠিক অপশনটা সিলেক্ট করতে হবে যাতে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কমপ্লিট হয়। প্রথম সেন্টেন্সে বলেছে গান্ধীজি's অ্যাশেজ ওয়ার টেকেন টু। গান্ধীজির অ্যাশেজ মানে চিতাভস্য নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? অপশনগুলো আছে নাম্বার 1 আহমেদাবাদ, নাম্বার 2 এলাহাবাদ, নাম্বার 3 দিল্লি, নাম্বার 4 বেনারস। আমরা পেয়েছি এটা যে গান্ধীজির চিতাভস্যকে এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে আমাদের উত্তর হবে অপশন 2 এলাহাবাদ। 2 নম্বর সেন্টেন্স, আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য। হিউজ ক্রাউড, একটা বিশাল জনগণের ভিড়, হ্যাড গ্যাদার্ড, জমা হয়েছিল, বাই দ্য, কার পাশে জমা হয়েছিল? 4টে অপশন আছে, নাম্বার 1 গ্যাঞ্জেস, নাম্বার 2 যমুনা, নাম্বার 3 ব্রহ্মপুত্র, নাম্বার 4 নর্মদা। আমরা পেয়েছি যে গঙ্গা নদীতে তার চিতাভস্যটা বিসর্জন দেওয়া হয়েছিল এবং প্রচুর জনগণ সেই গঙ্গা নদীর তীরে ভিড় করেছিল। তাহলে আমাদের উত্তরটা হবে নাম্বার 1 গ্যাঞ্জেস। নাম্বার সি,
গান্ধীজি awakened people to one another's, একদম শেষ প্রান্তে আমরা পেয়েছি যে গান্ধীজি গান্ধীজি জাগিয়ে তুলেছিলেন পিপল, মানুষজনকে, টু ওয়ান অ্যানাদার্স, একে অন্যের, কিসের প্রতি জাগিয়ে তুলেছিলেন? নাম্বার 1 ইনডিফারেন্স, নাম্বার 2 জেলাসি, নাম্বার 3 সাফারিং, নাম্বার 4 গ্রিড। আমরা ওই সেন্টেন্সে দুটো জিনিস পেয়েছি যে গান্ধীজি কি করেছিলেন, ইনডিফারেন্স থেকে বের করে এনেছিলেন ভারতবাসীকে, আর জাগিয়ে তুলেছিলেন একে অন্যের সাফারিং এর প্রতি, যন্ত্রণার প্রতি। তাহলে আমাদের এখানে 3 নম্বর অপশনে আছে সাফারিং, আমাদের এইটা হবে উত্তর। আচ্ছা, তারপরের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা ইনকমপ্লিট, কিছুটা অংশ বাকি আছে, তো আমাদেরকে সেই অংশটুকু টেক্সট থেকে নিয়ে এসে এখানে লিখতে হবে শূন্যস্থানে। বলা আছে পিপল অন দ্য স্পেশাল ট্রেন, এইটুকু আমাদের দেওয়া আছে, বাকি অংশটুকু আমাদেরকে লিখতে হবে। তো আমরা যখন 21 পাতা পড়ছিলাম, 21 পাতাতে যখন আমরা পড়ছিলাম, ওখানে ছিল পিপল, সেকেন্ড লাইনটা, ইউনিট 3 সেকেন্ড সেন্টেন্সটা কি আছে, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। তাহলে আমরা কোশ্চেনে পেয়েছি পিপল অন দ্য ট্রেন, তাহলে আমাদের শূন্যস্থানে স্যাং ভজনস, এই দুটো কথা লিখতে হবে। তারপরের কোশ্চেন কি দেওয়া আছে, দ্য অথর ফেল্ট, অর্থাৎ লেখিকা অনুভব করেছিলেন, she had grown up within, grow up মানে আমি বলেছিলাম আগে, একটু আগে বলেছি যে বড় হওয়া, অর্থাৎ লেখিকা বড় হয়েছেন, উইদিন মধ্যে, লেখিকা কিসের মধ্যে বড় হয়েছেন বলে অনুভব করেছিলেন। আমরা 23 নম্বর পাতায় চলে আসি। 23 নম্বর পাতাতে 3 নম্বর যে সেন্টেন্সটা আছে, 3 নম্বর সেন্টেন্সে লেখিকা বলেছেন, I felt I had grown up within, এইটুকু দেওয়া আছে। তারপরে এর পরের অংশটুকু কি আছে, এ ম্যাজিক সার্কেল। তাহলে এই ম্যাজিক সার্কেল, এই 3টে শব্দ আমাদের এই শূন্যস্থানে বসলে শূন্যস্থানটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে সেন্টেন্স, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট, এটা একদম সহজ, কারণ আমাদের আজকে যে ইউনিট 3 আমরা পড়লাম তার একদম শেষ সেন্টেন্সটাই ছিল এই সেন্টেন্সটা। কি বলা আছে এখানে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এই যে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, এই অংশটুকু আমাদেরকে এই শূন্যস্থানে লিখতে হবে। আচ্ছা, লাস্ট, এটা একটু কঠিন, কজ এন্ড এফেক্টের, যেটা আমাদের কাছে মাত্র 2 মিনিট টাইম আছে, আমি চেষ্টা করছি এর মধ্যে এটা একটু করে দেওয়ার। তো কজ এন্ড এফেক্টে কি হয়, একটা বক্স থাকে, বাদিকে কজের একটা ঘর থাকে যেখানে কারণটা দেওয়া থাকে অথবা আমাদেরকে লিখতে হবে, আর ডান দিকে একটা ঘর আছে যেটা হচ্ছে এফেক্ট, মানে যেখানে ফলটা হয়তো দেওয়া থাকতে পারে অথবা আমাদেরকে লিখতে হতে পারে। তো প্রথম যেটা আছে সেটা এফেক্টের ঘরটা দেওয়া আছে, ফলটা দেওয়া আছে। ফলটা কি, পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন আর কাঁদছিল না। তো মানুষ কেন কাঁদছিল না, সেই কারণটা আমাদেরকে কজের ঘরে লিখতে হবে। আমরা যদি এই ইউনিট 3 শুরুতে চলে আসি, দেখো 21 নম্বর পেজে আমাদের যে ইউনিট 3 আমরা আজকে পড়েছি তার থার্ড সেন্টেন্সটাতে বলা আছে, পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন আর কান্নাকাটি করছিল না, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স এন্ড দ্য সংস, কারণ মানুষজন অনুভব করতে পারছিল গান্ধীজির উপস্থিতি গানের মধ্যে, ফুলের মধ্যে। তাহলে এটাই হচ্ছে কারণ, গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল ফ্লাওয়ার্স এন্ড সংস এর মধ্যে। তো আমরা কজের ঘরে লিখব, people could feel Gandhiji's presence amid the flowers and the songs. আচ্ছা, একটু এফেক্টের ঘরে চলে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যখন তোমাকে এফেক্টের ঘরে পিপল কথাটা দেওয়া আছে, তোমরা কজের ঘরে চেষ্টা করবে পিপল শব্দটাকে রেখে উত্তরটা লেখার। অনেক সময় আমরা কি করি, অনেক সময় আমরা এখানে দে লিখে ফেলি, কিন্তু কি হয়, আমরা প্রোনাউনটা কখন ইউজ করব, প্রথমে নাউন বসবে
তারপরে দ্বিতীয়বার তাকে রেফার করার জন্য আমরা প্রোনাউন ইউজ করব। তো এখানে যদি আমরা পিপল লিখি, এখানে আমাদের দে লেখাটা ঠিক আছে, কিন্তু এখানে যদি পিপল থাকে সেক্ষেত্রে কজের ঘরেও আমাদেরকে পিপল শব্দটাকে রেখেই উত্তরটা লেখা বাঞ্ছনীয়। তারপর কি আছে পরের সেন্টেন্সটা, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেছে। এবার এর ফলটা কি দাঁড়ালো, আমরা যদি 23 পাতাতে দেখি, দেখবো এখানে বলা, লেখিকা বলেছেন আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত করে দিয়ে ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেছে। তার মানে ম্যাজিক সার্কেল যখন উধাও হয়ে গেল তখন লেখিকা অসুরক্ষিত হয়ে পড়লেন। তাহলে আমরা এখানে লিখব কি, দ্য অথর ফেল্ট আনপ্রোটেক্টেড। তো এইভাবে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমি আবার অন্য কোনো টেক্সট পড়াবো।